জয় রাম। আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু, পরম পূজনীয় শ্রী শ্রী রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে প্রতিদিনই সন্ধ্যাবেলার মতো আজও ঠাকুরের কথা নিয়ে আমি আপনাদের সামনে। সকল বড়দেরকে প্রণাম জানাই। তাহলে শুরু করে দিই আজকের কথা। মজফ্ফরপুরে শীতকালে বড়ই প্লেগের উপদ্রব হতো। সবাই প্লেগের ভয় ভীত ও সন্ত্রস্ত। কাহারও বাড়িতে ইঁদুর মরলে অমনি তিনি গৃহত্যাগ করে দূরে খোলা মাঠে আশ্রয় গ্রহণ করতেন। কোন বাড়িতে প্লেগ আরম্ভ হবে ওই পাড়াটি জনশূন্য হয়ে যেত। সন্ধ্যার পরে কোনো গৃহে আলো পর্যন্ত দেখা যেত না। রাস্তায় বাহির হতে ভয় লাগত। প্লেগে আক্রান্ত রোগী ৩-৪ ঘন্টার মধ্যেই প্রাণত্যাগ করত। একবার শীতকালে খুব প্লেগ আরম্ভ হয়েছে। ঠাকুর তখন মজফ্ফরপুরে রোহিণীবাবুদের বাসায়। সকলে ভাবতেন, ঠাকুর যখন আমাদের কাছে আছেন তখন আমাদের আর ভয় কি। ঠিক সেই সময় কলকাতা হতে সত্যেন্দ্রচন্দ্র মিত্র এবং কাশী হতে অশোকচন্দ্র বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হলেন মজফ্ফরপুরে। সন্ধ্যার পরে সকলে মিলে গৃহের বাইরে কখনোই যেতেন না। ঠাকুরকে ঘিরে সকলে মিলে গল্প করতেন। সেই সময় পাড়ায় প্লেগ লেগেছে। পাড়াটি জনমানব শূন্য। রাস্তাঘাট সম্পূর্ণ অন্ধকার। তাদের নিচের তলায় সদর ফটকে একটি কালো কুকুর দিনরাত্রি থাকত। অন্য কোথাও যেত না। এই কুকুরটি আপনা হতেই এসেছিল। একদিন প্রায় রাত্রি 10টার সময় ঠাকুরের নিকট বসে রোহিণীবাবুরা সকলে মিলে গল্প করছিলেন। তাহাদের কুকুরটি চিৎকার করতে করতে কি যেন তাড়া করে নিয়ে যাচ্ছে, আবার ভয় পিছনে ফিরে আসছে। বারবার কুকুরটির এইরূপ বিকট চিৎকার শুনে ঠাকুর হঠাৎ জানলা খুলে সেই দিকে চেয়ে রইলেন। সকলে তার সঙ্গে সঙ্গে জানলার কাছে গিয়ে দাঁড়ালেন, কিন্তু কিছুই কেউ দেখতে পেলেন না। কুকুরটি আর চিৎকার না করে স্বস্থানে ফিরে আসে। ঠাকুর বিছানার উপর এসে বসলে সকলে পুনরায় তাকে ঘিরে ধরলেন এবং সত্যেনবাবু ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, কুকুরটি এরূপ চিৎকার করছিল কেন? আর আপনি জানলায় গিয়ে কী দেখলেন? ঠাকুর বললেন, প্লেগ রানী এই পথে যাচ্ছিলেন, কিন্তু আমাকে দেখে বড়ই লজ্জিত হয়েছেন। কুকুরটি প্লেগ রানীকে এই পথে যেতে দিতে নারাজ ছিল। সত্যেনবাবু প্রশ্ন করলেন, এই প্লেগ রানীর চেহারা কীরূপ? আপনি তাহাকে দেখতে পেলেন, আমরা কেন দেখতে পেলাম না? ঠাকুর উত্তরে কইলেন, এই প্লেগ রানীর রূপ অত্যন্ত বীভৎস। সর্বাঙ্গে কোনো মাংসের বালাই নেই। শরীরের মধ্যে রয়েছে কয়েকখানি মাত্র হাড়। ওই ঘটনার পরে কুকুরটিকে আর কখনো ওইভাবে চিৎকার করতে শোনা যায়নি। কয়েকদিন পরে সত্যেনবাবু ও অশোকবাবুও চলে গেলেন। প্লেগের প্রাদুর্ভাব কমে গেছে। ঠাকুর কাশী চলে গেলেন। যাত্রাকালে রোহিণীবাবুর স্ত্রী ঠাকুরকে বললেন, ঠাকুরমশাই, আপনি তো চললেন, আপনার অনুপস্থিতিতে এই প্লেগের সময় আমাদের খুব ভয় করবে। ঠাকুর বললেন, ভয় কি? আপনাদের এই বাড়িতে মানুষ তো দূরের কথা, একটা পিঁপড়াও মরিবে না। নিশ্চিন্ত হইয়া থাকেন। ঠাকুরের এই আশ্বাসবাণী যে কতদূর সত্য তাহার প্রমাণ কিছুদিন পরেই তারা পেলেন। রোহিণীবাবুর বাড়িটি ছিল দ্বিতল। ওপরের তলায় রোহিণীবাবুরা থাকতেন, আর নিচের তলার ঘরগুলো তালাবন্ধ অবস্থায় পড়ে থাকত। ঠাকুর কাশী চলে গেছেন। কয়েকদিন বাদে একজন পুলিশে ASI এসে রোহিণীবাবুকে বললেন, নিচের তলা যদি আমাকে ভাড়া দেওয়া হয় তবে আমি খুবই উপকৃত হই। আমার নিবাস গোরখপুরে। কিছুদিন হলো আমার খুব অসুখ হয়েছিল। তা দেখার জন্য আমার মাতা, স্ত্রী, ভ্রাতা, ভ্রাতুবধূ আমাকে জন্য এখানে এসেছেন। বহু চেষ্টা করে কোনো বাড়ি জোগাড় করতে পারি নাই। এই বিপদ হতে রক্ষা পাবার জন্য আপনার শরণাপন্ন হয়েছি। রোহিণীবাবু বললেন, আপনি এখানে থাকতেই পারেন,
1 মাসের জন্য আপনার কোনো ভাড়া লাগবে না। নিচের ঘরগুলো তো অব্যবহৃতই পড়ে আছে। আপনারা থাকলে ভালোই হবে, ইহাতে সংকোচের কোনো কারণ নেই। পরের দিন সকালে সেই ভদ্রলোক তাহার পরিবারে সকলকে নিয়ে ঘরগুলি দখল করলেন। রোহিণীবাবুরা ওপরেই থাকতেন, নিচের তলা বিশেষ কোনো খবর রাখতেন না। বিশেষত এই পরিবারে স্ত্রী লোকেরা ছিল খুব পরদর্শী। উপরে উঠবার সময় মধ্যে মধ্যে তাহাদের কথাবার্তার আওয়াজ কানে আসত। ওই ভদ্রলোকও সর্বদা নিজের কাজে ব্যস্ত থাকতেন, তাহার সহিত বিশেষ সাক্ষাৎ হতো না রোহিণীবাবুর। 15-20 দিন বাদে একদিন প্রায় বেলা 12টার সময় ওই ভদ্রলোকের পরিবারের সবাই উচ্চস্বরে কেঁদে ওঠে। রোহিণীবাবু দৌড়ে ঘরে গেলেন, কিন্তু ওনাকে দেখে সবাই কান্না থেমে মুখ ঢেকে বসে। রোহিণীবাবু বুঝলেন তাহারা রোহিণীবাবুর সহিত কথা বলতে চাইছে না। ওপরে এসে রোহিণীবাবু তার বিধবা ভগিনীকে পাঠালেন, তাহাকেও তাহারা কিছুই বললেন না। রোহিণীবাবু ভাবলেন বোধহয় কোনো ঝগড়াঝাটি হয়েছে, বিকেলের দিকে বেড়াতে বের হয়েছেন। পথে একজন পুলিশ কনস্টেবল এসে রোহিণীবাবুকে জিজ্ঞাসা করলেন, আপনার বাড়িতে যে পুলিশের এএসআই থাকতেন তিনি কিসে মারা গেলেন? রোহিণীবাবু অবাক হয়ে বলেন, মারা গিয়েছেন নাকি? আমি তো জানি না। কনস্টেবলটি বললেন, ওই ভদ্রলোক কোর্টের ভিতরে মারা গিয়েছেন। এতক্ষণে বুঝলেন তাহাদের চিৎকার করে কান্নার কারণ। কিছু দূর যেতে যেতে দেখলেন ভদ্রলোকের ভ্রাতা অন্য কয়েকজন লোক মৃতদেহটি সৎকারের জন্য শ্মশান অভিমুখে যাচ্ছে, আর বেড়াতে অগ্রসর হলেন না। ভারাক্রান্ত মনে বাসায় ফিরে এসে তার স্ত্রী ও ভগিনীকে এই শোকার্ত পরিবারের নিকট পাঠালেন। একই ঘরের মধ্যে বসে তাহারা নীরবে অশ্রু বিসর্জন করছিল। রোহিণীবাবুর স্ত্রীকে দেখে তাহারা ভয় পেল। কিভাবে ভদ্রলোক মারা গেলেন সে কথা বলতে রাজি হল না। তাহার স্ত্রী তাহাদের বললেন, আপনাদের কোনো ভয় নাই, এই বাড়ি হতে কেউই আপনাদের তাড়াইয়া দিতে পারবে না। কি হয়েছে আমাকে বলুন। তখন ওই ভদ্রলোকের ভ্রাতুবধূ চোখের জল ফেলতে ফেলতে বললেন, গতকাল রাত্রিতে বাবুর খুব জ্বর হয়েছিল। 1 মাস ছুটি ভোগ করেছিলেন বলে ছুটি পাওনা ছিল না। জ্বর একটু কমলে পোশাক পরে কোর্টে গিয়েছিলেন। কোর্ট ইন্সপেক্টর তাহার নিকট একটা খাতা চাইলে তিনি তাহা এনে দিলেন। তাহার শরীর কেমন করছিল তখন। বোধহয় আর তিনি বাঁচবেন না। এই কথা বলেই কোর্টের বারান্দায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ভদ্রলোক অফিসে গিয়েছেন 11:30টার সময়, আর আধ ঘন্টা পূর্বে প্রাণত্যাগ করলেন তাদের বাড়িতেই তার মৃত্যু হতো। ভদ্রলোকের এরকম মৃত্যু দেখে ঠাকুরের আশ্বাসবাণী কর্ণে প্রতিধ্বনিত হল রোহিণীবাবুর, এই বাড়িতে একটা পিঁপড়াও মরিবে না। 3-4 দিন পরে ওই পরিবারের সকলেই দেশে ফিরে গেলেন। জয় রাম, জয় গোবিন্দ।